আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কোটি টাকা খরচ করে বানানো একটা ঝকঝকে নতুন বিল্ডিং কেন হঠাৎ করে হেলে পড়ে বা একেবারে ধসে যায়? বেশিরভাগ সময়ে কিন্তু সমস্যাটা আমাদের চোখের সামনে থাকে না, থাকে আমাদের পায়ের নিচে, মাটির গভীরে। চলুন আজকে আমরা সেই অদৃশ্য ভিত্তি নিয়েই কথা বলবো, যেটা আসলে একটা ভবনের ভাগ্য ঠিক করে দেয়। এই ব্যাপারটা বুঝতে হলে চলুন কিছু বাস্তব ঘটনার দিকে তাকাই। যেমন ধরুন, নাইরোবিতে প্রচণ্ড বৃষ্টির সময় একটা 6তলা বিল্ডিং ধসে পড়েছিল। আবার আফ্রিকার আরেকটা শহর লাগোসে তো এই ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। তো এই ঘটনাগুলো আমাদের আসলে কি বলছে? প্রশ্নটা হলো, এত বড় বড় বিল্ডিংগুলো হুট করে কেন এভাবে ভেঙে পড়ে? আর যখন তদন্ত করা হয় তখন কিন্তু প্রায়ই একটা কমন জিনিসই সামনে চলে আসে। সমস্যাটা বিল্ডিংয়ের রড, সিমেন্ট বা ডিজাইনে না, সমস্যাটা লুকিয়ে আছে এর একদম গোড়ায়, মানে ভিত্তির মধ্যে। লাগোসের ভেজা জলাভূমির মতো মাটি এর একটা খুব ভালো উদাহরণ। এরকম মাটিতে মজবুত ভিত্তি তো লাগবেই, কিন্তু অনেক সময় খরচ বাঁচাতে গিয়ে আপোস করা হয়। আর তার ফল কি হয়? বিপর্যয়। মানে আসল সমস্যাটা কিন্তু ভবনের কাঠামোতে না, বরং যে মাটির ওপর ওটা দাঁড়িয়ে আছে সেখানে। আর এখানেই কিন্তু আমাদের চিন্তা করার ধরনটা একটু বদলাতে হবে। আমরা অনেকেই ভাবি একটা বিল্ডিংকে তার পিলার বা বিমগুলো ধরে রাখে, কিন্তু আসল সত্যিটা হলো পুরো বিল্ডিংটাকে ধরে রাখে মাটি। এই একটা কথাই কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে মূল কথা। একটা বিল্ডিংয়ের পুরো ওজনটা তার কলম বা বিম হয়ে শেষমেশ কিন্তু ওই মাটিতেই গিয়ে পড়ে। তাই শুধু ওপরে ভালো রড সিমেন্ট দিলেই হবে না, যদি পায়ের নিচের মাটিটাই দুর্বল হয়। আর মাটি কতটা ভার নিতে পারবে সেটা মাপার জন্যই ইঞ্জিনিয়াররা একটা জিনিস বের করেন, যাকে বলে বেয়ারিং ক্যাপাসিটি। খুব সহজ করে বললে, একটা নির্দিষ্ট জায়গার মাটি দেবে না গিয়ে সর্বোচ্চ কতটা ওজন সহ্য করতে পারে সেটাই তার বেয়ারিং ক্যাপাসিটি। আর এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে এর সাথে কি বিশাল ঝুঁকি জড়িত। সয়েল টেস্ট না করে ফাউন্ডেশনের ডিজাইন করাটা সত্যি বলতে চোখ বেঁধে হাঁটার মতোই একটা ব্যাপার। এটা তখন আর ইঞ্জিনিয়ারিং থাকে না, হয়ে যায় একটা বিপজ্জনক অনুমান। তো একবার যখন মাটির ভার বহন ক্ষমতা জানা হয়ে গেল, তখন ইঞ্জিনিয়াররা কি করেন? তারা তখন একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। ফাউন্ডেশনটা কি শ্যালো হবে নাকি ডিপ হবে? এই দুটোর মধ্যে কোনটা ব্যবহার করা হবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে সয়েল টেস্ট রিপোর্টের উপর। যদি ওপরের মাটিটাই যথেষ্ট শক্ত হয়, তাহলে কম খরচে শ্যালো ফাউন্ডেশন বা ফুটিং দিয়েই কাজ হয়ে যায়। কিন্তু মাটি যদি নরম থাকে, তখন ডিপ ফাউন্ডেশন বা পাইলিং ছাড়া আর কোনো উপায় থাকে না। অনেকে আবার মনে করেন পাইলিং মানেই বোধহয় বেশি মজবুত, কিন্তু এটাও ঠিক না। যেখানে দরকার নেই সেখানে পাইলিং করাটা শুধু শুধু টাকার অপচয়। কিন্তু একটা সমস্যা আছে, মাটির চরিত্র তো সব জায়গায় একরকম হয় না, তাই না? কি হবে যদি একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের এক অংশ শক্ত মাটির ওপর থাকে আর অন্য অংশটা নরম মাটির ওপর? এখানেই কিন্তু আসল বিপদটা শুরু হয়, যার নাম ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। আমরা যে দেখি বিল্ডিং হেলে পড়ছে বা দেয়ালে বড় বড় ফাটল ধরছে, এর পেছনের মূল কারণটাই কিন্তু এই ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। এটা অনেকটা সাইলেন্ট কিলারের মতো, যেটা বিল্ডিং ধসে পড়ার অনেক আগে থেকেই এর কাঠামোটাকে ভেতর থেকে একদম দুর্বল করে ফেলে। এই ছবিটাই দেখুন না, ব্যাপারটা কত সহজভাবে বোঝা যায়। যখন বিল্ডিংয়ের এক পাশ অন্য পাশের চেয়ে বেশি দেবে যায়, তখন এর বিম আর কলামগুলোর ওপর মারাত্মক অসম চাপ তৈরি হয়। আর এই চাপ সহ্য করতে না পারলেই কাঠামোতে ফাটল ধরে, এমনকি বিল্ডিং বেঁকেও যেতে পারে। বিজ্ঞানটা তো বোঝা গেল, কিন্তু এই ধরনের বিপর্যয় ঠেকাতে হলে আমাদের কিছু মানবিক ভুলের দিকটাও দেখতে হবে। বিশেষজ্ঞরা কিন্তু বারবার ঘুরে ফিরে একই কিছু ভুলের কথা বলেন, যেমন দুর্বল বা ভুল ডিজাইনের ভিত্তি, সস্তা বা নকল মাল ব্যবহার করা, অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানো, আবার কখনো কখনো অনুমতির বাইরে গিয়ে অতিরিক্ত তলা বানানো। আর এই প্রত্যেকটা ভুলের পেছনেই থাকে খরচ বাঁচানোর একটা চেষ্টা, যার দাম হয়তো মানুষের জীবন দিয়ে চোকাতে হয়। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, পেশাদারি দক্ষতা কোনো শখের জিনিস না, এটা একটা বড় দুর্ঘটনা এড়ানোর জন্য সবচেয়ে জরুরি একটা প্রয়োজন। তাহলে এখন প্রশ্ন হলো, নিরাপদ থাকার উপায়টা কি? আসলে মাত্র ৩টা সহজ ধাপ ঠিকমতো মানলেই হয়।
প্রথমত একটা ভালো কোম্পানি দিয়ে সয়েল টেস্ট করানো, দ্বিতীয়ত সেই রিপোর্টের ওপর ভিত্তি করে একজন যোগ্য ইঞ্জিনিয়ারকে দিয়ে ফাউন্ডেশন ডিজাইন করানো, আর সবশেষে সেই ডিজাইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক দক্ষ তত্ত্বাবধান। এখানে আসলে অনুমানের কোনো জায়গাই নেই। শেষ পর্যন্ত আসল ভিত্তি কিন্তু শুধু মাটি বা কংক্রিট নয়। আসল ভিত্তি হল প্রথম দিন থেকে নেওয়া সতর্কতা আর সঠিক জ্ঞানের উপর আস্থা রাখা। কারণ একটা ফাউন্ডেশন হলো একটা বিল্ডিংয়ের প্রাণ, আর সেটা নিয়ে কোনো রকম আপোস করা চলে না।